লোকাল সাপোর্ট না থাকলে হয় না। লোকাল সাপোর্ট না থাকলে কারে কেউ কি ঘটেছে আমরা এই ঘটনাগুলো তাও তো জানি না। অনেক কারণ থাকতে পারে, না হলে এইরকমভাবে আমরা ঘটনাগুলো দেখি এটা একটা অন্য প্রক্রিয়া ঘটনাটা ঘটেছে যেটা সাধারণত ঘটার কথাই না। যত উগ্রপন্থী হামলা হয়েছে সেখানে কোনো শ্রেণী বিচার হয়নি, কোনো ইভেন্ট দেখা গেছে ওরা যতগুলো অ্যাটাক করেছে ম্যাক্সিমাম প্রশাসনের সঙ্গে কোনো হামলা, কোনো নেতা, রাজনীতির ব্যাপার এইসব ব্যাপারে ওরা কিন্তু সাধারণ মানুষকে এরকম অ্যাটাক করে দাঁড়াতে গেছে অতিথি তাদের উপরে বর্ষা কিছু হয়। এইটা এমন একটা ঘটনা ঘটেছে যেটা অনেকগুলো কারণ আসছে, এগুলো একটা যেটা ক্রিয়েটিভ কারো অভিসন্ধমূলক কিনা, তাদের এরকম শুধু টিভিতে থেকে মানব না এবং একটু ছেলেদের নয় মেয়েদের নয় না এত যোগাযোগ এইভাবে হ্যাঁ এইভাবে প্ল্যান করে কোনোদিন এরকম সম্ভাবনা হয় না, কারণ এটা প্ল্যান করেই হয়েছে। মাস্টার মাইন্ড বুঝতে পাকিস্তানের যে বাড়িটা আছে এখানেই ব্যাপার এবং তার আমার মনে হয় যে এইটা যে পাকিস্তানে জড়িয়ে আছে এটা ঠিক নয়, এটা আমাদের দেশগুলো করতে হবে। তবে জিনিসটা মানে কন্ট্রোভার্সিয়াল, মানে এরা মানে এখানে অনেক কিছু ব্যাপার হয়েছে তুমি চালিয়ে দিয়ে চলে গেলে কি না হিন্দুটা মুসলিমটা ছেলেরা মেয়ে কিছু দেখে অনেক
না না স্যার হচ্ছে ঠিক আছে ওরা করবে যা ওরা ওরা আবার এরকম করতে পারে না আচ্ছা অবস্ট্যাটিক্স মানে হচ্ছে গাইনি মানে হচ্ছে তোমার মেডিকেল সিস্টেমে যত রোগের সেখানে আমাদের যে কোর্সে আছে ম্যাক্সিমাম মেনস্ট্রুয়েশনের গন্ডগোল সংক্রান্ত ঠিক আছে এবং মেনস্ট্রুয়েশনের গন্ডগোল সংক্রান্ত যত গন্ডগোলগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি ঠিক আছে তো এবার শুধু তাই নয় মেনস্ট্রুয়েশনের ফিজিওলজিও আমরা আলোচনা করে নিয়েছি মেনস্ট্রুয়েশনটা কেন হচ্ছে সেটাও আমরা আলোচনা করেছি তাই তো আর মেনস্ট্রুয়েশনের মুখ্য উদ্দেশ্য কি ঠিক আছে তো মেনস্ট্রুয়েশনের ফিজিওলজিটাকে এক কথায় যদি বলি আমরা মেনস্ট্রুয়েশনের ফিজিওলজি সেগুলো আমরা জানি এইখান থেকে জানতে থেকে আমরা কতগুলো কথা শিখেছিলাম একটা যে মেনার্কি মেনার্কি শিখেছিলাম তো মেনার্কি মানে কনসেপ্ট অফ মেনস্ট্রুয়েশন ফার্স্ট মেনস্ট্রুয়েশন মানে একটা মেয়ের জীবনে প্রথম যখন তার মেনস্ট্রুয়েশন শুরু হবে তখন সেই ঘটনাটা মেনার্কি এটার বয়সটা কত বলেছিলাম এভারেজ হচ্ছে 13 বছর 11 বছর থেকে 16 বছরের মধ্যে যে কোনো সময় একটা মেয়ের জীবনে মেনস্ট্রুয়েশনটা চালু হয় প্রথম যেদিন চালু হলো দ্যাট ইজ কল্ড মেনার্কি ঠিক আছে এইবার কথা হচ্ছে মেনস্ট্রুয়েশন কেন হয় পিউবার্টি হচ্ছে একটা মানে প্রিপারেশন এজ যেখানে তোমার একটা মেয়েলি হোক আর ফিমেলি হোক মেনার্কি অনলি রিলেটেড অনলি ফিমেল নট মেল কিন্তু পিউবার্টি রিলেটেড বোথ মেল এন্ড পিউবার্টি হচ্ছে একটা এজ যে এজের মধ্যে বিক্রম সেক্সুয়ালি মানে যে এজটার মধ্যে ধীরে 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 সে একটা সেক্সুয়াল ম্যাচুরিটি পাচ্ছে দ্যাট ইজ কল্ড পিউবার্টি সেখানে একটা বিগিনিং হচ্ছে তারপরে একটা ম্যাচুরিটি আসে এবং সেটা অনেকটা সময় টোটাল 3 এজটাই বলা যেতে পারে পিউবার্টি এজ বুঝলে এর সঙ্গে আবার অনেকগুলো সেকশন আছে অ্যাডোলেসেন্ট আছে ম্যাচুরিটি আছে অনেক আছে কিন্তু পিউবার্টি মানে হচ্ছে আমাদের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারগুলো একদিনে তো গ্রো করে যায় না গ্রো করার জন্য যে টাইমটা নেয় সেই টাইমটাকে বোঝাটা আচ্ছা আর এইটা হচ্ছে আলাদা জিনিস এটা হচ্ছে মেনার্কি মেনার্কি একটা পিউবার্টির অংশ মেনার্কি একটা পিউবার্টির অংশ পার্ট ঠিক আছে এখানে কি হচ্ছে না মেনস্ট্রুয়েশনটা ঘটছে কেন ঘটছে মেনস্ট্রুয়েশনের উদ্দেশ্যটা কি মানেটা কি জানো মেনস্ট্রুয়েশন হচ্ছে ইউট্রাইন ক্রাই ইউট্রাইন ক্রাই মানে হচ্ছে ইউটেরাস একটা উদ্দেশ্য নিয়ে প্রিপেয়ার হচ্ছে সেই উদ্দেশ্যটা যখন সফল হচ্ছে না তখন যে প্রিপারেশনগুলো হয়েছে সেগুলো ব্রেকডাউন করে একটা মেয়ের জীবনের এনার্জিটা যে চালু হচ্ছে যেটা মেনস্ট্রুয়েশনটা চালু হলো সেদিন আমরা দেখতে পেলাম ভালো করে বুঝি কিন্তু ঘটনাটা শুরু হয়েছিল আরো 28 দিন আগে ঘটনাটা শুরু হয়েছিল আরো 28 দিন আগে ওইটা হচ্ছে এন্ড রেজাল্ট মেনস্ট্রুয়েশনটা হচ্ছে এন্ড রেজাল্ট তার মানে কি 28 দিন আগে পিটুইটারি ফার্স্ট সুইচ অন হয়েছিল এখানে ও ফলিকল স্টিমুলেটিং হরমোন বলে একটা হরমোনকে ছেড়ে সেই ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে মেয়েদের শরীরে যে দুটো গোনাড থাকে দ্যাট ইজ ওভারি এই ওভারিগুলো ওর ইনফ্লুয়েন্সে কি করেছিল না একটা ফলিকলকে ম্যাচিউর করেছিল ইমেন মানে প্রাইমোরিয়াল ফলিকলকে ক্যাম্পিয়ন ফলিকলে কনভার্ট করেছিল আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন যখন ওটা ম্যাচিউর হয়ে গেছিল তখন ফলিকল স্টিমুলেটিং হরমোনের ওটা বন্ধ করে যাচ্ছে যখন এলএইচ বলে একটা হরমোনকে সার্চ করে ওই তো সেই সময় যে ইফেক্টিভ পয়েন্টে যা প্রভাবে ফলিকলটা বাড়ছিল ফলিকল
সিউলেটিভ হরমোন, সেটা একদিকে উল্টো হয়ে গেল, আর একদিকে এই যে সার্চ ছিল শো দিল, তাতে কি হলো ওই ফলিকলটা ফাস্ট করে দিল। তখন কি হলো না ওই ফলিকলের ভিতরে একটা ওভাম ম্যাচিউর হচ্ছে, সেই ম্যাচিউর ওভামটা বাইরে বেরিয়ে গেল। ঠিক আছে, যেই বাইরে বেরিয়ে এলো ভেতরে যে ওই যে কোলটা গ্রাফের ফলিকলের কোলটা ওইটা এলেই যে প্রভাবে আস্তে আস্তে একটা গ্ল্যান্ডে পরিণত হলো, দ্যাট ইজ কল্ড কর্পাস লুটিয়াম। এবার এই কর্পাস লুটিয়াম কি করছে না যেটা ম্যাচিওর গার্ডিয়ান ফলিকলের ওয়াল থেকে যে বেরোচ্ছিল ইস্ট্রোজেন বেশি পরিমাণে, খুব কম পরিমাণে প্রোজেস্টেরন, এখানে হলো বেশি পরিমাণে প্রোজেস্টেরন, কম পরিমাণে ইস্ট্রোজেন, কম পরিমাণে। তাতে কি হচ্ছে এই যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের অ্যাক্টিং মানে এক কোথায় হচ্ছে এরা ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম। যখন আগে গার্ডিয়ান ফলিকল যখন আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছিল তখনও ইস্ট্রোজেন আসছিল, কোথায় কাজ করছিল ওই এন্ডোমেট্রিয়ামের উপরে ইউটেরাসে। আবার যখন কর্পাস লুটিয়াম হয়ে গেল ওটা, তখন বেশি পরিমাণে প্রোজেস্টেরন পায়, ও কাজ করতে পারবে ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম। এদের মেন উদ্দেশ্য হচ্ছে এন্ডোমেট্রিয়ামটাকে সুগঠিত করা, যাতে ওখানে একটা কেস বড় হতে পারে। তো এইবার ধরো হ্যাঁ যেদিন জাইগোটটা হলে কবে, এখন তো জাইগোট। এইবার ধরো ওভামটা বিশ্বাস হলো 13 দিনের 14 দিনের মাথায়, যে পদ্ধতিতে বিশ্বাস হলো সেই পদ্ধতিটাকে বলছি আমরা ওভুলেশন। ঠিক আছে, এবার যখনই বাইরে বেরিয়ে এলো ইউট্রাইনের শুরুতে যে মুখ ফানেলের মতো, তাকে বলছি আমরা কি অ্যাম্পুলা, তার আগে ইনফান্টুলা। এই ইনফান্টুলামের গা দিয়ে আঙুলের মতো প্রজেকশন আছে, যেখানে ইন্দ্রিয়া ইন্দ্রিয়ার মতো এরকম এরকম নাড়াচাড়া শুরু করে। এটা কিমোট্যাকটিক অ্যাট্রাকশন, ফিঙ্গার লাইক প্রজেকশন, ফিঙ্গার লাইক প্রজেকশন, এরা এরকম নাড়াচাড়া করে আমার ওভামটা এইখানে যে একটা মুখ আছে, গর্ত আছে, মুখ ওপেনিং, পেলভিক অস্ট্রিয়া, ওইখান দিয়ে ওভামটা টিউবের মধ্যে ঢুকে যাবে। টিউবের যে সবচেয়ে চওড়া অংশ দ্যাট ইজ কল্ড অ্যাম্পুলা, ওইখানে ও রেস্ট করবে, মানে 48 ঘন্টা বেঁচে থাকবে। এইবার ওখানে 48 ঘন্টা বেঁচে রইলো, এদিকে কোনো সিমেন্ট গেল না, মানে পারমানেন্ট। হ্যাঁ ওভামটা ওখানে 14 দিন এখানে ডিসচার্জ হলো, তারপর ওখানে রয়ে গেল। ওভামের যে লেয়ারটা, ওভামটা যখন ইভলিউশন হয় তখন স্পার্মটা ওখানে স্পার্মে গন্ডগোল নেই, মানে ভিটামিন মেমব্রেনটাকে পাশে পেনিট্রেট করে, তাই তো? ওদের তারপর ছোটা পেরুসিটাকে ওটা পরে গল্প, আমরা উপরে নিউক্লিয়াসে কিন্তু আমি ওটা যাইনি। আচ্ছা ওটা ওভামটা আছে, ওভামের সঙ্গে কোনো একটা স্পার্ম যায়নি। আচ্ছা, যাতে মানে যে স্পার্মের সঙ্গে সংস্পর্শে তার কোনো মানে না, খবর আছে। ওটা 14 দিনের মাথায় বেরিয়েছে, ওখানে গিয়ে রেস্ট করছে 2 ঘন্টা 48 ঘন্টা বেঁচে থাকবে, যদি 16 দিন অবধি বেঁচে থাকবে, তারপরে মরে যাবে। ঠিক আছে, এদিকে কর্পাস লুটিয়াম সাপোর্ট দিচ্ছিল ইউটেরাসকে, যখনই যেগুলো মরে গেছে তখন কর্পাস লুটিয়ামটা 26 দিনের মাথায় ডিজেনারেট করবে। ফলে কর্পাস লুটিয়াম যে হরমোন সাপোর্টটা দিচ্ছিল ইউটেরাসে, সেটা পাবে যখন এন্ডোমেট্রিয়ামটা ভেঙে তখন ব্লিডিং চালু হয়ে যাবে। 26 দিনেও ট্রিটমেন্ট হয়ে যাবে, 2 দিনে আস্তে আস্তে একদম ইনিশিয়াল লেভেলে নেমে যাবে, 28 দিনের মাথায় এন্ডোমেট্রিয়াম ব্রেকডাউনটা কেটে যাবে। দ্যাট ইজ কল্ড ইস্ট্রোজেন প্রোজেস্টেরনটা বেরোতে পারবে কোথায়? ওটা তো ডিজেনারেট করে গেল, অমুক্ত হয়ে গেল। হ্যাঁ, তার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বেরোচ্ছে না, ফলে ব্লাডের মধ্যে মুভ করে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কমছে। যখন ওই রক্ত পিটুইটারি ওখানে যাচ্ছে, পিটুইটারি যখন দেখছে যে আসলে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এত কম, তখন ও সুইচ অফ করে দিচ্ছে, তখন আবার এফএসএইচ ও ক্ষরণ হচ্ছে। তার ফলে আবার এই যে ওভারিটা এত কাজ করেছিল, এর পরের বারে এফএসএইচ ওই ওভারিটা নিয়ে এইভাবে যেমন হয়েছিল ঠিক ওই সাইকেল আবার ওভারিটা নিয়ে আবার ওখানে 14 দিনের মাথায় ওভুলেশন হবে, একটা ওভাম ডিসচার্জ যাবে, ও আবার ওই দিকে থাকবে, টিউবের মধ্যে ঢুকে অ্যাম্পুলার মধ্যে রেস্ট করবে, 48 ঘন্টা বেঁচে থাকবে। তারপর যদি মারা পড়ে যায় ওখানে আবার কর্পাস লুটিয়াম ওভার ডিজাইন করে যাবে 7 দিনে, আবার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সাপোর্ট হয়ে যাবে, আবার
হয় তখন ওই স্পার্মাটোসাইটগুলো ভ্যাজাইনা দিয়ে ইউট্রাসের ক্যাভিটি দিয়ে সাঁতার কেটে কেটে যেদিকে অগ্নুসার মুখামুখি করছে সেই দিকে নল দিয়ে একটা থেকে বসা। তখন ওই যে গল্প বলছিল কোন গল্পটা আসছে তখন ওখানটা হচ্ছে একটা মেমব্রেন দিয়ে কভার করা থাকে, দ্যাট ইজ জোনা পেলুসিয়া। এই জোনা পেলুসিয়া খুব মোটা এবং একে দ্রবীভূত করতে গেলে একটা এনজাইমের দরকার পড়ে আয়োডিনেজ, যেটা কিনা ওই যে আমাদের স্পার্মাটোজোয়াগুলো আছে তার মাথায় যে একটা ক্যাপ থাকে, অ্যাক্টোমিয়ান ক্যাপ, ওই ক্যাপের ওখান থেকে ওই যেটা এনজাইমটা বেরোয়। এবার বলছে এই যে জোনা পেলুসিয়াকে দ্রবীভূত করতে যতটা পরিমাণ তোমার হাইড্রোজেন লাগবে সেটা একটা স্পার্মের পক্ষে সম্ভব নয়। 300 থেকে 400 500 600 এরকম সময় করতে পারবে দিলে, এবং তাদের জীবিত প্রচেষ্টায় ওদের দুটো হতে থাকে। কিন্তু যে স্পার্মটা ফার্স্ট তোমার ওই জোড়া পেলুসিয়াকে পিয়াস করে যে ভেতরে তিন মেমব্রেন আছে, ভাইটালাইন মেমব্রেন, ভেটালাইন মেমব্রেনে যেই কাজ করছে সেই বেলা একটা যখন কাজ করে যাবে ওইখানকার একটা কেমোট্যাকটিভ মেকানিজমের মাধ্যমে সবাই কারেন্ট হওয়ার মতো স্ট্যাগনেট হয়ে যাবে, যে যেখানে দাঁড়িয়ে আছে স্পার্মগুলো সব স্ট্যাগনেট হয়ে যাবে। ওই একমাত্র কাজ করে সোজা ঢুকে পড়বে, লেয়ার ঘর সব ভুলে যাবে, শুধু মেল কোর নিউক্লিয়াসটা ওর মধ্যে অবস্থান করবে। তখন কোর নিউক্লিয়াস ফিমেল কোর নিউক্লিয়াস আছে ওভারের মধ্যে, মেল কোর নিউক্লিয়াস দুটো কোর নিউক্লিয়াসের ভিতরে 2n সংখ্যক একটা জাইগোট তৈরি হবে। ওই হচ্ছে জীবনের সময় কি একটা ক্যাপটা খুলে যাবে? হ্যাঁ, ক্যাপ খুলে যাবে, কভার চলে যাবে, শুধু কোর নিউক্লিয়াসটা ওই নিউক্লিয়াসের মধ্যে ওভার নিউক্লিয়াসের মধ্যে ওই রাত সব আমাদের একটাই বন্ধ দুটো দরকার নেই। ওরা স্ট্যাটিক হয়ে যাবে, সব স্ট্যাটিক হয়ে যাবে, কারেন্ট লাগার মতো কারেন্টকে স্ট্যাটিক হয়ে যাবে, কমিউনিস্ট হয়ে যাবে, ওই তো স্ট্যাটিক হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। একটা স্পার্মের ওই মাথাটা সেখানে নো অ্যাক্টোমিয়ান ক্যাপ কিছু ঢুকবে না, শুধু ওই যে কোর নিউক্লিয়াসটা ওখানে প্রবেশ করবে। আর ওই ওভারির মধ্যে যে ফিমেল কোর নিউক্লিয়াসটা আছে ওখানকার মধ্যে তারা ইউনাইট করে সংখ্যক একটা জাইগোট সেল তৈরি করবে। এই সেলটা এবার 4টে সেল হবে, 8টা সেল হবে, 16টা সেল হবে, মাইটোসিস ডিভিশন হতে থাকবে। আর আস্তে আস্তে বলের মধ্যে আবার বাড়বে। ওইটা তখন মাইগ্রেট করে করে 6 দিনের মাথায় ইউটারাইন ক্যাভিটির মধ্যে চলে আসবে। 6 দিনের মাথায় ইউটারাইন ক্যাভিটির মধ্যে এসে হয় অ্যাঙ্কেল ওয়াল না পোস্টার ওয়াল, ওই ডোমেনটা তৈরি আছে, তৈরি করে গেছে, প্রচুর নাইট্রোজেন জমে আছে, জানে রিসেপশন করতে হবে, ওটাই থেকে এসে ও তখন এসে ওখানে কোরিওনিক গিরি বলে এক ধরনের প্রজেকশন বার করবে, এন্ডোমেট্রিয়াম মধ্যে গেছে যাবে, দ্যাট ইজ ফর ইমপ্ল্যান্টেশন। মায়োমেট্রিয়াম কোড করে মাসল প্লেয়ার অফ দ্য ইউটেরাস ইজ কল্ড মায়োমেট্রিয়াম, ঠিক আছে? ও মায়োমেট্রিয়াম সাপোর্ট দেয়, ওটা পার্মানেন্ট ওষুধে করে না, পার্মানেন্টটা ওর বিনষ্ট হয়, যা পাশে ওই কারণ এদের মধ্যে সাবমিকাস করবে ইউটেরাসের মধ্যে, ওই জন্য ভেঙে পড়াপড়ি ব্যাপার আসলে সাবমিকাস করবে মায়োমেট্রিয়ামের উপরে এন্ডোমেট্রিয়ামটা ভেঙে পড়ে মায়োমেট্রিয়াম। এবার এন্ডোমেট্রিয়াম থেকে আর মায়োমেট্রিয়াম থেকে ভেসেলগুলো এন্ডোমেট্রিয়ামের মধ্যে ক্রসচেক হয়েছিল সেগুলো ছিঁড়ে যায়, ওই জন্য ঠিক আছে? আবার ওগুলো হিলিং হয়ে গিয়ে আবার রিপেয়ার হবে, বুঝলে? এই যখন কনসেপ্টটা হলো এখান থেকে আমাদের অফ, আমি এত কোনো কথা বললাম অফ স্ট্যাটিক্স থেকে বিগিনিং করার জন্য, এইখানে আমাদের অফ স্ট্যাটিক্স শুরু হয়ে গেল। যখনই সে কনসেপশন হলো তখন সে কনসিভ করলো, কনসিভ করলো মানে সে প্রেগনেন্সি গেইন করলো। এই প্রেগনেন্সি গেইন করার জায়গা থেকেই আমাদের অফ স্ট্যাটিক্স। এবার যে প্রেগনেন্সি গেইন করলো তখন তার মধ্যে নারী মানে একটা ফিমেল তো প্রেগনেন্সি গেইন করলো, তার মধ্যে তখন তার
ফিজিওলজিক্যাল চেঞ্জ আপনার সেটা আগে অবধি সেটাকে কি তার আগে অবধি যেটা সেটাকে গাইনি গাইনি না নর্মাল গাইনি মানে হচ্ছে অ্যাবনর্মাল তখন তার আগে নর্মাল ফিজিওলজি গাইনি নর্মাল ফিজিওলজি নো গাইনি গাইনি হচ্ছে ফিমেল জেনিটাল সিস্টেমের মধ্যে যখন রোগ তৈরি ব্যাপার করতে অ্যাবনর্মাল কিছু দেখা দেয় তখনই সেটা গাইনি আদারওয়াইজ নর্মাল ফিজিওলজি আগে যা বললো সব নর্মাল ফিজিওলজি ঠিক আছে হ্যাঁ এর পরে যখন প্রেগনেন্সিতে কনসিভ করলো এবার কনসিভে করেছে সেটা সেখানে প্রথম আমাদের এই জায়গাটা আছে কি না ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি ফার্স্টে আমাকে ডায়াগনোসিস করতে হবে কারণ এই ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি কোনটা করছে তুমি কিভাবে একটা প্রেগনেন্সিকে ডায়াগনোসিস করবে তখন তোমাকে কিভাবে করতে হবে না ডায়াগনোসিস আমরা যে কোনো ডায়াগনোসিস কিভাবে করি সাইন সিম্পটম এন্ড কোনো একটা রোগী রোগ নিয়ে এলো আমরা আগে কি দেখি তার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন মানে সাইন সিম্পটম এবার যা যা বলবো সেটা শুনে আমি আমার ডাক্তারের সুবিধার সাহায্যে অ্যানালিসিস করে আমি এর একটা প্রবলেম হয়েছে যে অঞ্চলে প্রবলেম হয়েছে সেই অঞ্চলটা আমার কিছু টেস্টিফাই করতে হবে যাতে আমি যেটা থিঙ্কিং করছি সেটা সঠিক কিনা জানতে হবে সেই জন্য আমি কিছু ইনভেস্টিগেশন দিলাম ইনভেস্টিগেশনের রিপোর্ট এলো আমার ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট ছিল ওই রিপোর্ট ফিল করলাম ফিল করে একটা ক্লু পেলাম তার মানে এরা এই হয়েছে দ্যাট ইজ কল্ড ডায়াগনোসিস ফাইনাল অ্যান্ড ডেফিনিট আগে আমি ওই সিম্পটম রূপে যেটা আমি ভেবেছিলাম দ্যাট ইজ ক্লিনিক্যাল ডায়াগনোসিস ক্লিনিক্যাল ডায়াগনোসিস বি অর বি নট অর্থাৎ রোগীর উপরে নাও বাট when it is supported by investigative data then it is confirmed অর্থাৎ ফাইনাল ডায়াগনোসিস তাহলে আমি ফাইনালি ডায়াগনোসিস করলাম যে অমুকের অমুক স্টেজ এইবার তার ম্যানেজমেন্টের মধ্যে যদি আমার দেখা যায় যে তার কিছু প্রসিডিওর কিছু মেডিসিন কিছু রেস্ট্রিকশন দিয়ে তাকে ভালো করা যাবে আমি তো সেটাই করবো এবং সেটার একটা নির্দিষ্ট লাইন থাকবে 10 দিন 15 দিন তারপর শেষ হয়ে যাবে লাইন হয়ে যাবে কিন্তু যদি দেখা যায় যে যে জিনিসটা ঘটেছে সেটা কোনো ওষুধ দিয়ে বা ম্যানেজমেন্ট দিয়ে ওকে সারানো যাবে ওটা রিকনস্ট্রাকশনে তখন আমাকে সেই পথে আমার আয়তের মধ্যে কাজে করবো না আমাদের ওই সম্বন্ধে বিশেষজ্ঞ তার কাছে এবার তিনি ওটা দেখে দিয়ে সেইভাবে তার সেটা করে দেবেন বুঝা গেল তো এই যে অবস্ট্যাটিক্সের শুরুয়াত হলো এটার সাথে প্যাথোলজি এখন জড়িয়ে নেই এটা ফিজিওলজি কারণ ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি আমরা যে করবো কতগুলো পয়েন্টের উপরে করবো না সাইন সিম্পটম আর ইনভেস্টিগেশন এইবার আর্লি স্টেজে মানে যখন কনসিভ করলো তখন সেই মহিলাটার মধ্যে কি কি সাইন সিম্পটম থাকে তখন আমরা জানি কি হবে না যেদিন পিরিয়ডের ডেট ছিল সেদিন চলে গেল তারপরে দুদিন চলে গেল 3 দিন চলে গেল অর্থাৎ ফার্স্ট যে জিনিসটা তাকে প্রবলেমের থেকে দ্যাট ইজ অ্যামিনোরিয়া এবার এটা গাইনোকোলজিক্যাল কখন হবে যখন সেটা প্যাথোলজিক্যাল এখন কারণ অ্যামিনোরিয়া সাধারণত দুবার প্রকার রয়েছে একটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যামিনোরিয়া আর হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যামিনোরিয়া ফিজিওলজিক্যাল অ্যামিনোরিয়া কমন ফিজিওলজিক্যাল হয় কখন হয় না যখন প্রেগনেন্সি গেট করে তখন মেন বন্ধ হয়ে যায় এর সঙ্গে প্যাথোলজিক্যাল জাস্ট প্রেগনেন্সি গেট করেছে বলে দ্যাট ইজ ওয়ান টাইপ অফ ফিজিওলজিক্যাল অ্যামিনোরিয়া আবার তখন দেখা যায় যখন বাচ্চা হয়ে যায় মায়ের দুধ খায় বাচ্চা সেই সময়ও কিছু দিনের জন্য পিরিয়ডটা বন্ধ থাকে অর্থাৎ সাবফ্লু ইউরিক অ্যাসিড এটা যদি ফিক্স হয় ওটা যখন প্রেগনেন্সি পিরিয়ড বেশ 9 মাস 7 দিন যতদিন পর্যন্ত হচ্ছে বাচ্চা ডেলিভারি না হচ্ছে ততদিন হবে না সবাই খায় এক কিন্তু বাচ্চা যে ডেলিভারি হয়ে গেল বাচ্চা তো মায়ের দুধ খাচ্ছে এটা ল্যাকটেটিং পিরিয়ড তো ল্যাকটেটিং পিরিয়ডটা পর্যন্ত ভ্যারিয়েবল
কারো 6 মাস, কারো 1 বছর, কারো 2 বছর, কারো 3 বছর বাচ্চা দুধ খেতে থাকে। তাই এইবার দুধ খাওয়া অবস্থায় কিছু দিনের জন্য মেনস্ট্রুয়েশনটা বন্ধ থাকে, কিছু দিনের জন্য। এই কিছু দিনটা কারো 2 মাস, কারো 4 মাস, কারো 6 মাস, কারো 8 মাস, এইখানটা ফিক্স নেই। এবার আমি বলেছি মেনস্ট্রুয়েশনটা হচ্ছে এন্ড রেজাল্ট, আপনার দিন আগে চালু হয়েছে তার রেজাল্টটা হচ্ছে। তারপরে বাচ্চা দুধ খেতে খেতে কখন ভেতরে তার পিটুইটারি অন হয়ে গিয়ে ফলিকল সিক্রিশন হরমোন বেরোচ্ছে সেটা বোঝার আমার কোনো উপায় নেই। এরকম অনেক কেস ঘটে, একটা বাচ্চা হয়েছে, তারপর বাচ্চা দুধ খাচ্ছে, বাচ্চা দুধ খাচ্ছে বলে বিয়ে হচ্ছে না, অন্যান্য আলাদা যে সমস্ত প্রোটেক্টিভ মেজার আছে সেগুলো নেয়নি, তারপরে দেখা গেল ভেতরে আবার লেগে চেক করতে ও নিজেও জানে। কারণ পিটুইটারি আগে সূচন হবে, এফএসএইচ গঠন হবে, ওভুলেশন হবে, তারপরে এগুলো যখন প্রেগন্যান্সি মানে যখন ফার্টিলাইজেশন হবে না তখন ওটা ভেঙে পড়বে, তখন ওটা দেখা যাবে মেনস্ট্রুয়েশন। কিন্তু তার আগে যে পিটুইটারি সূচনে স্টিমুলেশন হয়েছে, ওভুলেশনটা হয়েছে, তো মেলামেশা করেছিল, তো ভেতরে স্পার্ম ঢুকে গিয়ে মানে প্রেগন্যান্সি গেট করে গেছে। আগেও অ্যানোরিয়া ছিল, প্রেগন্যান্সি পরেও অ্যানোরিয়া হবে, বুঝতে পারেন। সেই জন্য সাবধান হতে হবে। দিদিরা আছে, আশা দিদিমণি আছে, দিদিমণিরা আছে, বারবার করে বাইরে এডুকেট করে, মায়েদের এডুকেট করে, বাচ্চারা আমাদের করে পরবর্তী প্রেগনেন্সি যাতে 4 মাস বছর বাদে আছে সমস্ত না হয় তার জন্য তুমি কি করবে না করবে সব ওরা মায়ের ওদের, ঠিক আছে। কারণ আমাদের সবটা কেস মেনটেন করতে হবে, হেলদি হিউম্যান বিংয়ের হেলথ বজায় রাখতে গেলে কোনো মায়ের প্রেগনেন্সি হলে পরে একটা মায়ের হেলথ ঠিক থাকবে, মায়ের হেলথ ইন্টারভিউ করবে। যদি কোনো মা যদি বছর প্রেগনেন্সি গেন করে তো বছর তার এক্সট্রা সব জিনিসগুলো দিতে হবে, তার জন্য সে শারীরিক বুঝে গেল। সেই জন্য আমাদের বলছে হেলথে যে অন্তত মিনিমাম 3 বছর কেস দাও, মিনিমাম 5 বছর হলে ভালো হবে। সেদিন একটা বাচ্চা হওয়ার পর থেকে বলে দেওয়া হয় মায়েদের এর মধ্যে আর কোনো বাচ্চা দেবে, তার জন্য তুমি এইভাবে চলবে, আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা সব ব্যবস্থাপনা প্রোভাইড করবো, মানে 1 পয়সা খরচা হবে, ঠিক আছে। তো এইভাবে চলছে। তো এইবার অবস্ট্রাকটিভ শুরুয়াত হচ্ছে মানে প্রথমে ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি। প্রেগন্যান্সির ডায়াগনোসিস কি করবো, কিছু সাইন সিম্পটমের সাহায্যে। সাইন সিম্পটমগুলো বললাম আর্লি মর্নিং এ যখনই প্রথম বললাম অ্যামনোরিয়া, ফার্স্ট হবে তোমার মেন্সটা বন্ধ হয়ে যাবে। তারপরে কি হবে, মর্নিং সিকনেস, সকালে ঘুম থেকে উঠছে, মিস পিরিয়ডের পরে, মিস পিরিয়ড ধর আমার 28 তারিখে দেখছিল, এই মাসে 28 তারিখ হলো না, মানে মিস পিরিয়ড হলো, তাই তো। তারপরে দেখা গেল 2 দিন বাদে ঘুম থেকে উঠছে, মাথা ঘুরছে, শরীরটা খুব দুর্বল, বমি পাচ্ছে, বমিও হয়ে যাচ্ছে, একটু হাঁপিয়ে যাচ্ছে, বুকটা ধপধপ করছে, বুকের এখানে যেন সুস্থটানা একটা ব্রেক একটা সেন্সেশন পাচ্ছি, আর কেমন যেন পেশাবে ঘন একটা ব্রেক পাচ্ছে, যেটা আগে ছিল না। এইসব সিমটমগুলো সে তখন অনুভব করছে। এই সিমটমগুলো হচ্ছে সব প্রেগনেন্সির সিমটম, প্রেগনেন্সি আর্লি সিমটম। এই সিমটমগুলো আমার কাছে যখন উঠিয়ে এসে বলছে যে আমার মধ্যে ছিল হয়নি, ডাক্তারবাবু এই কালকে সকালে প্রথম মাথা চলে গেল, তারপর খেল, এখন হয়ে গেল, আর তারপর কাজ করতে পারছি না, আগে দোতলায় সব বাবা কাপড় শুকিয়ে দিলাম, দোতলায় উঠতে পারছি না, কাঁপিয়ে যাচ্ছে, আর খালি ঘুম পাচ্ছে, শুয়ে থাকে, আর বুকের মধ্যে কেমন একটা যেন 300টার মতো হচ্ছে। আর আগে একটা জিনিস ছিল না, এইসব যখন সিমটমগুলো করছে না তখন আমাদের বলেছে অ্যামনোরিয়া ফার্স্ট, তার সঙ্গে একদম সিমটম হয়েছে, তখনই আমাদের প্রেগনেন্সি গেইন করে। তো তার মানে ক্লিনিক্যালি আমি ডায়াগনোসিস করে ফেলছি যে এইসব প্রেগনেন্সি। এইবার এটা কনফার্ম জন্য আমি প্যাথোলজিক্যাল এক্সামিনেশন করব। সেখানে ওই যখন কোরিওনিক বিলিগুলো তৈরি হচ্ছে, বিলিগুলো যখন এমব্রেডিং হচ্ছে, কোরিওনিক বিলি থেকে এক ধরনের হরমোন বেরোয়, হিউম্যান কোরিওনিক বোনারোট্রপিন হরমোন, এই দিচ্ছে। আর ওইটা
এই সিজি ওইটা ইউনিটকে এক্সপ্লেন করে। এবার আমি যদি যখন ওখানে কোরিলেশন বিধিগুলো এ হচ্ছে মানে ধরে না দিলে মানে 5 ওখানে ফার্টিলাইজ হবে 6 দিন ইউট্রাসের মধ্যে আসবে আসতে থাকবে 6 দিন, তার মানে 18 আর 24 হয়ে গেল, তার মানে আবার এটা এমবেডিং হবে কোরিলেশন বিধিগুলো তৈরি হবে, তারপর তো এক্সপিরিয়ড মোটামুটি এক্সপিরিয়ডের 10 দিন বাদে এক্সপিরিয়ড যেদিন হলো তার 10 দিন বাদে মোটামুটি এইসিজি এসে যাবে। তখন আমি যদি ইউরিনটা চেক কালার টেস্ট করি তখন আমি পজিটিভ পাবো। ডিসিজিসটা কোন কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন, কোরিওনিক কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন এসিজি। এটা গাড়ির মধ্যে না রে কিডনিতে স্কেচ করবে কি করে গার্ডেন আকার যে কোনো একটা কোশ্চেনটা পড়াই বলছিল হরমোন কোথা থেকে বাহিত হয়, যত কিছু হরমোন আছে কোনো নারী করলে একটু কম নয়। এই যে পিটিটারি এফএসএইচ ফরম করেছে ওটা কোথা থেকে পাবে? ট্রান্সপোর্টার করি ওই যে এফএসএইচ যখন গার্ডেন মধ্যে ঘুরছে ইউট্রাইন ভেসেলসের মধ্য দিয়ে আসছে বা ওভারিয়ান আর্টারির মধ্য দিয়ে ওভারিতে যাচ্ছে তখন ওভারি ও কারণ গায়ে এফএসএইচ এর রিসেপ্টর সেই জন্যই গার্ডের মধ্যে অসংখ্য জিনিস ঘুরছে, সবাই সব কিছু দেবে না, যার সঙ্গে যার চালু আছে সেই আজকে আদারওয়াইজ গাড়ি মধ্যে থাকে। বুঝতে পারছো? আচ্ছা স্যার বাচ্চারা যে টোটাল প্রসেসটা ওখানে কিন্তু সেল প্রথমে তো দুটো সেল সেল তারপর টিস্যু, হ্যাঁ কতগুলো সেল নেই তো টিস্যু এখন আমি স্টেজ লেভেল করব না, প্রথমে পেছনে তোমাকে আমি একটা বলছি, তুমি শোনো আপনাকে বলছে তুমি আমি একটা কথা বলছি এমব্রায়োলজি বলে একটা আমাদের সাবজেক্ট আছে এমব্রায়োলজি সার্টিফিকেট এত বড় করি আছে, ঠিক আছে? ওই এমব্রায়োলজি বইয়ে দেওয়া আছে কিভাবে একটা জায়গোট আস্তে আস্তে প্রস্তুত হয়ে একটা ইউনিট স্ট্রাকচার তৈরি। আমি শুধু স্টেজটা বললাম আমি স্টেজ বলতে বলছি যখন সেল তৈরি হলো দুটো সেল তৈরি হলো, দুটো সেল থেকে মাল্টিপ্লিকেশন 4টে সেল হলো, 4টে সেল থেকে 8টা সেল হলো, 8টা সেল থেকে 16টা হলো, 16টায় 32টা হয়ে একটা এরকম বলের মতো আকার ধারণ করলো, 64টা হলো, 64 সেল অবস্থায় সে ইউট্রাসের কোন মধ্যে চলে এসেছে মানে ওই ইউট্রাসের এখানে। এইবার 64 সেলের পর থেকে এবার কোরিওনিক ভিলিগুলো তৈরি হবে, 64টা সেল হ্যাঁ ওই ঠাকুরের মধ্যে 64 থেকে তারপরে স্টেজে আসবে 128 এই অবস্থাতে একটা ক্রিকেট বলের মতো ছোট একটা ক্রিকেট বলের মতো হবে এবং তার যে সাইডে সে এমবেডিং হবে অ্যান্টার বলে পোস্টার হবে, সেই সাইডের ওই আউটার যে বলটার যে আউটার সেল সেইখান থেকে কিছু প্রজেকশন বেরোবে, দ্যাট ইজ কোরিওনিক ভিলি। ওই ভিলিগুলো এন্ডোমেট্রিয়ামের মধ্যে এসে যাবে, ফলে বলটা ওখানে ফিক্সড হবে, দ্যাট ইজ কল্ড ইমপ্ল্যান্টেশন। এরপরে যে বাকি রিমেনিং সেলগুলো আছে সেগুলো ডিসোসিয়েটেড হয়ে তিনটে মেইন টার্মিনাল লেয়ার তৈরি করতে পারে, এক্টোডার্ম, এন্ডোডার্ম এন্ড মেসোডার্ম। All the organ of our body can be developed from those three layers of the body. এইবার সেলের কোনো মাল্টিপ্লিকেশন সেলের তারপর টিস্যু তৈরি হবে, তারপরে তোমার কোরিওনিক ভিলিগুলো তৈরি হয়ে ইমপ্ল্যান্টেশন হবে, তারপরে যে সেলের বাকি রিমেনিং অংশ হচ্ছে তারা ডিসোসিয়েটেড হয়ে তিনটে জার্মিনাল লেয়ার তৈরি করবে। এই তিনটে জার্মিনাল লেয়ার হচ্ছে আমাদের জীবনের শুরুয়াত। এই তিনটে জার্মিনাল লেয়ার থেকে আমাদের শরীরের যত কিছু সব তৈরি হবে এবং তার জন্য ভাগ আছে সেগুলো করতে হবে। যেমন আমরা যেটা বলছি এক্টোডার্ম থেকে দেখো স্কিন, তারপরে আরো সব জিনিস তৈরি হবে সেগুলো তোমাকে জানতে হবে। এন্ডোডার্ম থেকে কি কি তৈরি হয় সেগুলো জানতে হবে। মেসোডার্ম থেকে কি কি তৈরি হয় সেগুলো জানতে আমি হবে। অত ডিটেলসে যাচ্ছি, ওইটা জানতে হবে। ওই সেল আমরা যেটা বলছিলাম সেল টিস্যু, তারপর হচ্ছে অর্গান, তারপর হচ্ছে বডি, তারপর হচ্ছে সিস্টেম, এটাই জানতে এই স্টেপে বডি একদম লাস্টে, সিস্টেম আগে তারপরে বাচ্চা। বুঝতে পেরেছো? সেটা তো তুমি নর্মালি ভিজুয়ালাইজ হ্যাঁ ওইটাই ওইটা কিন্তু ডেভেলপমেন্টালে ওগুলো তো একবারে আকাশ থেকে তৈরি হয়ে যায়, ওর এক একটা সিস্টেম তৈরি হচ্ছে।
হচ্ছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম তৈরি হচ্ছে, তো রেসপিরেটরি সিস্টেম তৈরি হচ্ছে, তো এই লেয়ারগুলো থেকে সব তৈরি হচ্ছে এট এ টাইম। সেটা একটা বিশাল রহস্যপূর্ণ জায়গা এবং তার ডিটেলস তোমার এমব্রায়োলজি নামক একটা বইয়ে লেখা আছে এবং সেটা বোঝা খুব শক্তকর, কারণ ওটা আলাদা আলাদা করে বোঝানো আছে, কিন্তু ঘটে একটা সাইমেন্টেনিয়াসলি যেটা তোমাকে পরে মালা কাঁদতে হবে। এই জায়গাগুলোতে সব জায়গাগুলোতে পড়া হয়ে গেলে তারপরে তোমাকে সব জায়গাগুলো নিয়ে একটা মালা কাঁদলে তবে তুমি যে জিনিসটা চাইছো সেইটা বুঝতে পেরেছো? সেই জন্য এগুলো মানে বিশাল একটা অনেক স্টাডির ব্যাপার, ও স্টাডি অনেকটা স্টাডি হয়ে গেলে তারপরে তুমি রিয়েলাইজ করবে, তখন তুমি জানতে পারবে ব্যাপারটা। আচ্ছা যাকে তাহলে আমরা প্রথম স্টেপ অফ অবস্টেট্রিক্সে কি পেলাম? প্রেগন্যান্সিকে আর ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি। এবার প্রেগন্যান্সিকে ডায়াগনোসিস করে পেলাম কিভাবে? না সাইন, সিম্পটম আর ইনভেস্টিগেশন নিয়ে ডায়াগনোস হয়ে গেল, তার মানে কনফার্ম শি ইজ প্রেগন্যান্ট। তারপরে যেটা কি দাঁড়াবে? অবস্টেট্রিক্সের একটা অংশ দ্যাট ইজ কল্ড অ্যান্টিনেটাল কেয়ার। অ্যান্টিনেটাল কেয়ার আমাদের যে টোটাল প্রেগন্যান্সি পিরিয়ডটা আছে, এই প্রেগন্যান্সি পিরিয়ডটা মোটামুটি 9 মাস 7 দিন প্লাস মাইনাস 10, 9 মাস 7 দিন প্লাস মাইনাস 10, অর্থাৎ তোমার 280 দিন, 280 দিনের একটা টোটাল এপিসোড। এবার এই 9 মাসকে আমরা 3টে সেক্টরে ভাগ করছি, 3 মান্থ, 3 মান্থ, 3 মান্থ। ফার্স্ট 3 মান্থকে আমরা বলছি ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড 3 মান্থকে বলছি আমরা সেকেন্ড ট্রাইমেস্টার, আর ফোর্থটাকে বলছি আমরা ফোর্থ ট্রাইমেস্টার। এই আনসার থার্ড ট্রাইমেস্টার। তো প্রথম ট্রাইমেস্টারে কি হয়? প্রথম ট্রাইমেস্টারে ওই যে মর্নিং সিকনেস হবে, ওই যখন ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি করতে যা যা সাইন সিম্পটমগুলো হবে সেগুলো হবে। ইউটেরাসে খুব একটা চেঞ্জ হবে না, ইউটেরাস বিকামে পেলভিক অর্গান, এটা ফার্স্ট ট্রাইমেস্টার। এবং শারীরিক গঠনেরও খুব একটা চেঞ্জ আসবে না ফার্স্ট ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টারে ওই যে ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি করতে যা সাইন সিম্পটমগুলো লেগেছে ওইগুলো। আর টোটাল অ্যাসে হোল একটা মেলের 1 কিলো মতো ওজন বৃদ্ধি পাবে ওই 3 মাস ফার্স্ট ট্রাইমেস্টার। ঠিক আছে, আসল পরিবর্তন শুরু হবে সেকেন্ড ট্রাইমেস্টার। সেকেন্ড ট্রাইমেস্টার থেকে শারীরিক সমস্ত ফিজিওলজিক্যাল চেঞ্জ দেখা যাবে, আমরা বুঝতে পারবো। যেমন স্যার, ঠিক আছে, দেখো এখানে অনেকগুলো পার্ট বাই পার্ট আলোচনা করতে হবে। একটা হচ্ছে কি, প্রথমে তোমার কিউটেনিয়াস চেঞ্জ, কিউটেনিয়াস চেঞ্জ মানে যে বাইরের দিক থেকে তোমার কিউটেনিয়াস চেঞ্জ কি পাবো ফার্স্ট ট্রাইমেস্টারে, মানে সেকেন্ড ট্রাইমেস্টার, ফার্স্ট ট্রাইমেস্টার। তো এখানে আমাদের দেখা যায় যে পিগমেন্টেশন, পিগমেন্টেশন হচ্ছে গালে পিগমেন্টেশন, কপালে পিগমেন্টেশন, নিপিল, এই যে ব্রেস্ট আছে, ব্রেস্টের যে সারাউন্ডিং যে হাইপার পিগমেন্টেড জোন আছে অ্যারিওলাটা স্প্রেড করছে, অর্থাৎ ব্রেস্টের পিগমেন্টেশনটা, অ্যারিওলার পিগমেন্টেশনটা অনেক বড়, ব্রেস্টের অনেকটা বড় অঞ্চল জুড়ে হবে। প্লাস ব্রেস্টের মধ্যে যে ভেনগুলো আছে সেগুলো এনগজ হবে, ফলে স্কিনের নিচ থেকে ভেনাস এনগজমেন্টগুলো বোঝা যাবে। প্লাস আয়তনে ব্রেস্টের আকার আকৃতি বৃদ্ধি পাবে প্রেগন্যান্সির সময়। তো এটা গেল ব্রেস্টের, তার সঙ্গে যে পিগমেন্টেশন পেলাম। আর একটা পিগমেন্টেশন হবে কিউবিক এরিয়া থেকে। কিউবিক এরিয়া থেকে একটা সোজা লাইন অ্যাবডোমেনের মিডিল লাইন বরাবর উঠতে থাকবে, দ্যাট ইজ কল্ড লিনিয়ার নাইগ্রা। লিনিয়ার নাইগ্রা এটা এক টার্ম, এইখানে লিনিয়ার নাইগ্রা, লিনিয়ার LINIA, লিনিয়া NIGRA, নাইগ্রা। আর এক ধরনের তোমার পিগমেন্টেশন হয় এই পেটগুলোর নিচের দিকে, থাইগুলোতে এক ধরনের ফাটা
দ্য স্কিন অর্থাৎ পিগমেন্টেশন। এরপরে কি হবে? ওয়েট চেঞ্জ, অর্থাৎ এই যে ফিমেল যে মা হলো তার ওয়েটের একটা গেইন আমরা দেখতে পাবো। কিরকম ভাবে দেখতে পাবো এই গেইনটা? না, প্রথম ট্রাইমেস্টারে বলেছি মা মাত্র 1 কিলো বৃদ্ধি পাবে, যা ওজন ছিল যদি প্রেগনেন্সির সময় যদি 50 কিলো থাকে 3 মাসের মাথায় সে 50 কিলো হবে। তারপর থেকে প্রতি মাসে 1.5 থেকে 2 কিলো করে তার ওজন বৃদ্ধি পাবে, অর্থাৎ 4 নম্বর 5 নম্বর 6 নম্বর এই যে থেকে ট্রাইমেস্টার তাকে টোটাল 5 কিলো মতো তার বৃদ্ধি হবে। প্রতি মাসে 1.5 কিলো 1.5 কিলো 1.5 কিলো করে হয় 4.5 কিলো প্রতি 1.5 থেকে 2 কিলোর মধ্যে পাবো। অর্থাৎ প্রতি সপ্তাহে হচ্ছে 1 পাউন্ড পার উইক, অর্থাৎ 1 সপ্তাহে 1 পাউন্ড মতো বৃদ্ধি পাবে ওজন। তো এইরকম আমি এটা দেখতে পাবো। তারপরে যে ট্রাইমেস্টার সেখানেও ওই রকম 1 পাউন্ড পার উইক বাড়তে থাকবে, অর্থাৎ 2-3 মাসেও 5.5 কিলো মতো বা 5 কিলো মতো ওজন বাড়বে। টোটাল প্রেগনেন্সি থেকে নিয়ে একটা মহিলা প্রায় 10 থেকে 11 কেজি ওজন বাড়বে। এটাই হচ্ছে বডি ওয়েট। সেকেন্ড ট্রাইমেস্টারে সেকেন্ড থেকে পুরোটাই দেখা যায়। হাইপারএমএসিস গ্র্যাভিডোরিয়াম সেকেন্ড ট্রাইমেস্টারে বেশি হয়। হাইপারএমএসিস গ্র্যাভিডোরিয়াম দা ফার্স্ট ট্রাইমেস্টারে রোগ, সেকেন্ড ট্রাইমেস্টারে রোগ। অর্থাৎ মর্নিং সিকনেসটা এর মধ্যে মর্নিং সিকনেসের মধ্যে কাপাক দেয়া গৌরবী ভাব আর পাতা গোড়া এটা থাকে। এটা যদি লিমিটের মধ্যে থাকে দ্যাট ইজ নরমাল। এটা যদি আনলিমিটেড হয়ে যায় তখনই তাকে বলা হয় হাইপারএমএসিস গ্র্যাভিডোরিয়াম। ইমিসিস মানে বমি, হাইপার মানে বেশি। যখন অধিক বমি করতে থাকে মহিলাটা তখনই তাকে বলা হয় হাইপারএমএসিস গ্র্যাভিডোরিয়াম। ঠিক আছে? গ্র্যাভিডোরিয়াম হলো এরকম একটা চেঞ্জ হলো। এবার হচ্ছে ইউট্রাইন হাইটে চেঞ্জ অফ দ্য ইউট্রাস। ইউট্রাসের ওজন বাড়বে প্লাস তার হাইট বাড়বে, কারণ প্রথম 3 মাস ইউট্রাস বিকামে পেলভিক হবে। তারপরে যখনই তোমার ওটা 16 সপ্তাহে যাচ্ছে তখন সুপ্রামন্টিক বাল্জিং দেখা যায়, অর্থাৎ যে পিউবিক যে আছে পয়েন্ট আছে তার উপরে মানে বলের মতো 6 সপ্তাহের মধ্যে 24 সপ্তাহের মধ্যে ওটা একটা লেভেল অফ আমেরিকাতে পৌঁছে যাবে। 24 সপ্তাহের মধ্যে এবার 24 থেকে ইউট্রাসটা আমেরিকা আমরা তো ইউট্রাইন হাইটটা দেখি পেটের মধ্যে ক্যালকুলেট করে ইউট্রাসের সুপারফিশিয়াল লেয়ারটা মানে ঠান্ডা এবার ঠান্ডার হাইট। এই ঠান্ডার হাইটটা 24 সপ্তাহে